বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো শওকত মুনীর, নিরাপত্তা বিশ্লেষক একজন, এবং আমার ডানে রয়েছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার মোহাম্মদ শফিউল্লাহ। বিভিন্ন দেশে তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। জুলাই আগস্ট অভ্যুত্থানের একটাই শেষ পর্যন্ত লক্ষ্য, যে লক্ষ্য ছিল যে যেভাবেই ব্যাখ্যা করুক না কেন স্বৈরাচার সরকারের বা কর্তৃত্ববাদী সরকারের বিদায়, পতন নিশ্চিত করা, এবং মানুষ এটা করেছে। এবং তারপর থেকে ৮ আগস্ট থেকে মানুষের স্বপ্ন, লক্ষ্য, প্রত্যাশা যাই বলি, সেটা হচ্ছে নির্বাচন, সংস্কার এবং বিচার কেন্দ্রিক। প্রায় ৯.৫ মাস গেল। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সেই লক্ষ্যে, এই যে ৩ লক্ষ্য, ৩-০ নয় ৩ লক্ষ্য, এই ৩ লক্ষ্যে বাংলাদেশ আসলে কতখানি এগুলো, বা লক্ষ্য থেকে কতটা দূরে? শওকত মুনীর। ধন্যবাদ জিল্লুর ভাই, প্রথমে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। আমার পরিষ্কার মনে পড়ে যে বর্ষা বিপ্লবের অত্যবহিত পরে অগস্ট মাসে আমি আপনার স্টুডিওতে এসেছিলাম, এবং অনেক আশা, আকাঙ্ক্ষা, উদ্দীপনা তখন আমাদের মনে ছিল। স্বৈরাচারের পতনে, ফ্যাসিবাদের পতনের পরে আমাদের অনেক আশার একটা জায়গা তৈরি হয়েছিল যে বাংলাদেশ, যে দ্বিতীয় বাংলাদেশ 2.0 বা সেকেন্ড বাংলাদেশ বা দ্বিতীয় বাংলাদেশ, আমরা যেটাই বলি না কেন, সেখানে আমরা হয়তো কিছু গুণগত পরিবর্তন দেখতে পারবো। বর্ষা বিপ্লব বা এই অভ্যুত্থান বা উত্তরণের একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাব। কারণ আমাদের কোনো সময় ভুলে গেলে চলবে না যে এই যে জনরোষ, এই যে জনতার, এই যে বিশাল ছাত্র জনতার যে বিশাল অভ্যুত্থান, তার একটা বড় কারণ ছিল আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল। আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটা হরণ করে নেওয়া হয়েছিল, এবং আমাদের গণতন্ত্র আমাদের কাছ থেকে হরণ করে নেওয়া হয়েছিল। তাই আমি বলবো যে বর্ষা বিপ্লব পরবর্তী এই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আমরা আশা করেছিলাম যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রায় 10 মাস অতিবাহিত হবার পরেও আমরা এখন পর্যন্ত কোনো ক্লিয়ার রোডম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার শুনছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু ডিসেম্বর থেকে জুন প্রায় অর্ধ বছরকালীন একটি সময়। কেন এই পরিষ্কারভাবে এই রোডম্যাপটি ঘোষণা করা হচ্ছে না, সেটা অন্তত আমার কাছে বোধগম্য নয়। অবশ্যই সংস্কার খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই বিচার খুব গুরুত্বপূর্ণ। যে ন্যাক্কারজনক ঘটনাগুলো সংঘটিত হয়েছে, যে বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন, তাদের বিচারের দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের। কিন্তু নির্বাচন সাথে আমি মনে করি না যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার সাথে বিচার বা সংস্কারের আদৌ কোনো সম্পর্ক আছে। নির্বাচনের রোডম্যাপের জায়গায় চলতে পারে, সংস্কার এবং বিচারের জায়গায় চলতে পারে। আমি এটাও প্রশ্ন করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে গত 10 মাসে বিচারের ক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে। গত 10 মাসে আমরা সংস্কার কমিশনগুলোর রিপোর্ট দেখেছি, সেই রিপোর্টের বাস্তবায়ন কতখানি হয়েছে, সেই প্রশ্নগুলো আমাদের সবার মনে আছে। আমি এখনো আশাবাদ ব্যক্ত করতে চাই যে বর্ষা বিপ্লবের পরবর্তী বাংলাদেশে যে আমাদের যে আকাঙ্ক্ষা, তা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। তবে প্রায় 10 মাসের কাল অতিক্রম হবার পরে আজকে এখানে বসে আমরা যে কথা বলছি, আমার প্রশ্ন হলো যে আমাদের অর্জন আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। আমি আপাতত এটুকুই বলতে চাই। আবার কিছু অর্জন হয়েছে, কিছু অর্জন হয়তো হয়েছে। আমি বলছি শেখ হাসিনা সরকারের বিদায় ব্যতীত, শেখ হাসিনা সেটা তো একটা বড় অর্জন, কিন্তু এর বাইরে আর কি অর্জন হয়েছে? হ্যাঁ, আমি মনে করি যে সংস্কার কমিশনগুলো যে তাদের রিপোর্ট জমা দিয়েছেন, কিছু কিছু অর্থনৈতিক সংস্কার করা শুরু করা হয়েছে, কিছু বিচারিক সংস্কার করা শুরু হয়েছে, প্রশাসনিক কিছু সংস্কার হয়েছে, সেটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। কিন্তু আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে যখন আমরা বলছি ইটস অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ওর অন্তর্বর্তীকালীন সরকার, তখন তার জন্য কিন্তু 10 মাস একটা বড় সময়। হয়তো 5 বছরের একটা নির্বাচিত সরকারের জন্য
এটা 1/5 সময় হতে পারে, বাট একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা বলছে যে তারা ম্যাক্সিমাম জুনের মধ্যে নির্বাচন তারা দিয়ে তারা চলে যাবে, তাদের জন্য কিন্তু 10 মাস একটা বিশাল সময়। সেই সময় অনুপাতে কি অর্জন হয়েছে, সেটাই আমার প্রশ্ন। জি, অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ। ধন্যবাদ। ব্যাকগ্রাউন্ড সবাই জানে যে কী পরিপ্রেক্ষিতে এই সরকার ক্ষমতায়ন করা হয়েছে। জনগণ এবং তরুণ সমাজ সবার সমর্থন ছিল, প্রতিটা সরকার ছাড়া সবার সমর্থন ছিল। এটা ছিল স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল। সেজন্য এ নিয়ে কারো এটাকে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন সরকার পড়েনি ইনিশিয়াল স্টেজে। কেমন একটা সরকার দরকার ছিল, 3 দিন পরে সরকারে ছিল 3 দিন, এবং সরকার দরকার ছিল, এবং যিনি সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন তিনি এই দেশের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, এবং তখন নন কন্ট্রোভার্সিয়ালও ছিলেন বটে, মানে রুলিং পার্টি ছাড়া। সেই এখন আমরা তো বারবার এই দেশ মানুষ আশা করেছে কারণও ছিল, এই দেশের মধ্যে যথেষ্ট স্যাক্রিফাইস করেছে এই দেশ স্বাধীন করার জন্য, এবং এই দেশকে একটি আমরা যে উদ্দেশ্যে এই দেশ স্বাধীনতার লক্ষ লোক প্রাণ দিয়েছে, লক্ষাধিক লোক প্রাণ দিয়েছে কতগুলো মৌলিক বিষয়ের ব্যাপারে, বারবার কিন্তু এই দেশের মানুষ হতাশ হয়েছে। আমাদের রাজনীতিবিদরা সেটা ডেলিভার করতে পারেনি, বরং প্রতিটি রাজনৈতিক দল শাসক জনগণকে বারবার হতাশ করেছে এবং পিছনে ফেলেছে দেশকে। আমাদের আশেপাশের দেশ যারা আমাদের চেয়ে অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, সব ব্যাপারে অনেক পিছনে ছিল, তারা আমাদের ওভারটেক করে চলে গেছে অনেক দূরে। আমরা এখনও অনেক পিছনে পড়ে আছি। সার্বিকভাবে এই বর্তমানে কথা যদি আমরা বলি, ইনিশিয়ালি যদি আমরা সাকসেস যদি বলি, সরকারের একটা সাংঘাতিক একটা আমাদের সার্বভৌম প্রতি একটা হুমকি ছিল তখন। আমি বলছি ইনিশিয়াল 2-3 মাস হুমকি ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে। ইনিশিয়াল স্টেজে বলবো যে জনগণ যেহেতু পুরো সমর্থন ছিল, এবং এই সরকার এটাকে থামাতে পেরেছে। সেখানে আমাদের সরকার ছিল, সবাই ছিল, জনগণ ছিল, আমাদের সশস্ত্র বাহিনী ছিল, সবাই তখন আমাদের যে উপজেলার প্রেশার আসছিল বাইরে পাশ থেকে, সেটাকে সফলভাবে তখন সামাল দেওয়া সম্ভব হয়েছে। ল অ্যান্ড অর্ডার তো জানেন কী অবস্থায় আসছিল, সেখানে হয়তো কিছুটা উন্নত হয়েছে, এবং সেখানে সেনাবাহিনী আবার মেস্ট্রিজ পাওয়ার নিয়ে তারা পুলিশের কাজ করছে, যেটা ওদের কাজ নয়, এবং দীর্ঘদিন তারা করিয়ে আসছে। এখন যদি আমাদের সেনাবাহিনীকে যদি আবার তাদের নিজের দায়িত্ব ফেরত দেওয়া যায় এই মুহূর্তে, তাহলে কী অবস্থা হবে এটা কিন্তু এখন বলা যাচ্ছে না। হয়তো আপনি যেখানে বলছেন যে সবার গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে এই সরকার আছে, কিন্তু এখন এই যে এত মাস পরে যেটা দেখা যাচ্ছে, সেই সমর্থন ধরেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যেটি, যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য অ্যাসপিরেন্ট অতীত ছিল, তারা এখন বলছে তারা সরকার যদি এইভাবে গো ধরে থাকে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে তাদের পক্ষে সহযোগিতা করা সম্ভব হবে না। সেনাবাহিনীর সঙ্গে দূরত্বটা খুবই স্পষ্ট অনেক বিষয় নিয়েই, ধরেন নিরাপত্তা ইস্যুতে বা ওই যে মানবিক করিডোরের ইস্যুতে এক ধরনের সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে। কিছু কিছু ডিসিশন নিয়ে তারা হ্যাপি নয়, এবং সেনাপ্রধান একাধিকবার বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, কারণ সেনাবাহিনীকে তিনি বাইরে রাখতে চান না, তারা ভেতরে। আমি সেটা আসছি। এখন যেটা হয়েছে ইদানিংকাল দেখছি, উনি সেনাবাহিনীর যদি সমর্থন সেই অর্থে না থাকে, বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি তার সমর্থন উইথড্র করে নেয়, আওয়ামী লীগের তো প্রশ্নই ওঠে না, তাকে আলোচনার মধ্যে আমরা নাই বানলাম, তাহলে এই সরকার কার সমর্থন নিয়ে এবং এই সরকার ইলেক্টেড গভর্নমেন্টও নয়, এবং এমনকি শেখ হাসিনার মতো একটা মেকি ইলেকশনের মধ্য দিয়েও সে আসেনি, তাহলে তার ভিত্তি কি থাকবে? এখন দেখেন আজ 10 মাস পরে ওনার পক্ষ থেকে বলা হয়েছে উনি হতাশ হয়েছেন, উনি বিক্ষুব্ধ, উনি পদত্যাগ করবেন, এবং উনি বলছিলেন যে উনি ইতিহাসের সেরা নির্বাচন করবেন। এখন উনি বলছেন যে নির্বাচন করলে এখন ব্যালট বাক্স ছিনতাই হবে, পুলিশ প্রস্তুত নয়, প্রশাসন প্রস্তুত নয়। তাহলে 10 মাসে যদি প্রস্তুত নয়, এবং বিচারপতি শাহাবুদ্দিন যদি
একটা অভ্যুত্থানের, সেটাও একটা অভ্যুত্থান ছিল, তারপরে 3 মাসের 77 বা 78 দিনের মাথায় এসে নির্বাচন করতে পারেন এবং যার নিজেরও কোনো প্রস্তুতি ছিল না, তাহলে মানুষকে কিভাবে এবং সেটিও একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন উনি 10 মাস পরে ওনার পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছে। তো উনি কি একা হতাশ হয়েছেন? দেশবাসীর অবস্থাটা কি? আরও বেশি হতাশা আমরা হয়েছি। এই জন্য যেহেতু আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে বসানো হয়েছিল, আজকে তিনি হতাশ হয়েছেন, দেশবাসী হতাশ করেছেন। শুধু আপনি বলছেন রাজনীতিবিদদের কথা বলছেন, আমি রাজনীতির কথা বাদে দিলাম, তারা তো ক্ষমতার জন্য চেষ্টা করবে, কিন্তু সারা দেশের অবস্থাটা কি, জনগণের ফিলিংটা কি, রাজনৈতিক দলদের মিডিয়াতে কি বলছে, মেইন স্ট্রিম মিডিয়া কি বলছে, ইলেকশন দেওয়ার জন্য বলছে। মানে এখন যেটা হয়েছে যে উনি দেশবাসীকে হতাশ করেছেন, আমি বলবো প্লেইন ওয়ার্ডে, যাকে আমরা ডিফেন্ড করেছিলাম বিভিন্ন সময়, আজকে আমাদের পক্ষে ডিফেন্ড করার এমন বক্তব্য আমরা খুঁজে পাচ্ছি না। হতাশ আমরা হয়েছি এবং আমরা অনেকে বিক্ষুব্ধ হয়েছি। ওই জন্য ফর দি টাইম বিং এই সাময়িক সময় আমরা মনে করি বেস্ট চয়েস আমরা মনে করেছি, কিন্তু উই আর লেট ডাউন। কারণ আজকে সংস্কারের আমরা খুব চ্যাম্পিয়ন ছিলাম কয়েকটা জন্য। এখন আমরা দেখলাম 2-3টা যিনি করেছেন, যারা এই চেয়ারম্যান ছিল কমিটিগুলোর, সংস্কার কমিশনের, তাদের সাথে কোনো আলাপে নাই। রিপোর্টটা পেয়েছেন, উনি ইমপ্লিমেন্টেশন করেছেন। আজকে সেখানে দেখা যাচ্ছে সচিবালয় বলেন, এনবিআর বলেন, যেখানে যান সেখানে আপনার একটা জগাখিচুড়ি অবস্থা হয়ে গেছে। এখন একটা অত্যাদেশ হয়, 2 দিন পরে সে আবার পরিবর্তন হয়। তো তার মানেটা কি, সংস্কার ইমপ্লিমেন্টেশন করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং এখন যেটা হবে যে, আমি আগে বলেছিলাম আপনার সাথে যে আমরা একটা ইমেজের উপর আমরা কাজ করেছি, একটা ইমেজকে নিয়ে আমরা সামনে থেকে আমরা কাজ করেছি, দেশ সামনে আসছিল, উই টেক এভরিথিং, উই গেভ ইউ এভরিথিং। কিন্তু আমরা এখন দেখছি একটা লোককে টেস্ট করতে গেলে তার ক্ষমতা দিতে হবে, ক্ষমতা দেওয়ার পরে বোঝা যাবে লোকটার কতটুকু দেওয়ার ক্ষমতা তার আছে। বরং নিন্দুকেরা বলছেন যে ওনার মতো এত বিশ্বমাপের একজন মানুষ দেয়ার বদলে এখন কেবল নেয়ার মধ্যে আছেন, এই লাইসেন্স, ওই লাইসেন্স, এই মাপ, এটা মাপ, ওটা মাপ। এখন আমি যেটা দেখছি যে পুরনো কথা আসতে হয়, টু টেস্ট এ ম্যান গিভ হিম পাওয়ার, হিম অর হার গিভ হিম পাওয়ার, দ্যাট ইউ নো দ্য রিয়েল ম্যান। ক্ষমতা সে কীভাবে ব্যবহার করে এবং তাকে বোঝা যাবে সে কতটুকু সক্ষম এই ক্ষমতা ব্যবহার করার মতো, দেশের জন্য কত কিছু করতে পারে। দ্যাট হ্যাজ বিন টেস্টেড নাও। সো এখন যেটা বলা হচ্ছে ডিসেম্বর ইলেকশন, আমি তো বলবো যে ডিসেম্বর কেন, ওয়াই নট বিফোর, ওয়াই নট বিফোর। ডিসেম্বরে যারা বলছে তাদের উদ্দেশ্যে তারা বলছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারা ক্ষমতায় যেতে চায়। ডিসেম্বর একেবারে শেষ। আমি তো বলবো যে ইমপ্লিমেন্টেশন, যে 2-3টা দেখলাম ইমপ্লিমেন্টেশন, সে যা দুরবস্থা এখন আমরা দেখছি, এতে মনে হয় যে ডিসেম্বর কেন, তার আগেই ইলেকশনটা দিলে বোধ ভালো হয়। কারণ আমরা আর হতাশ হতে চাই না, যতটুকু আমরা হয়েছি আমরা এর বেশি আর হওয়া আমার পক্ষে সম্ভব নয়। শাফকাত, আমার মনে হয় আপনি একটু মডেস্টি দেখাতে গিয়ে বলেছেন যে কিছু কিছু সংস্কার হয়েছে, প্রশাসনের সংস্কার হয়েছে, পুলিশে কিছু। প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করছেন যে পুলিশ তৈরি না। অ্যাম্বাসাডার শফিউল্লাহ সচিবালয়ের অবস্থা, এনবিআরের অবস্থা, শিক্ষকদের অবস্থা, নানা প্রতিষ্ঠানে মানে সংস্কারটা হলো কোথায়? ইভেন আপনি ইকোনমির কথা আপনি বলেছেন। প্রধান উপদেষ্টা জাপান ভিজিট, জাপান থেকে কি বার্তা আসছে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। কিংবা অর্থনীতি সংস্কার নিয়ে কোনো কমিশন হয়নি বটে, কিন্তু হোয়াইট পেপার কমিশন, বা অনেকেই মনে করেন যে তাদের সুপারিশ বাস্তবায়ন করলে অনেক অগ্রগতি হতো। হোয়াইট পেপার কমিশনের প্রধানই বা কি বলছেন, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। আমি কিছুটা ইতিবাচক দিকভাবে দেখতে চাচ্ছিলাম, বাট আপনার বক্তব্যটা সম্পূর্ণ সঠিক। অর্থনীতির কথা যদি বলি, এটা বিশ্ব ব্যাংকের কথা। বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে যে আরও 30 লক্ষ লোক দরিদ্র সীমার নিচে চলে যাবে। সো এটা কিন্তু একটা বিশাল বড় একটা স্ট্যাটিস্টিক্স। আমরা অর্থনীতির সংস্কারের কথা বলছি, অনেক ঘটা করে একটা ইনভেস্টমেন্ট সামিট করা হলো, আমরা বেশ কিছুদিন ইনভেস্টমেন্ট সামিট নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু এই পরিসংখ্যানগুলো কিন্তু সে ধরনের কথা বলে না। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের একটা স্টেটমেন্ট দেখেছি, যেখানে তিনি খুব পরিষ্কার করে অর্থনীতির বর্তমানে যে সমস্যাগুলো আছে, এবং তিনি তো বেশ কিছুদিন আগে একবার বলেছিলেন, যখন 6 মাস গেল, যে 6 মাস মানে রিপোর্ট দেওয়ার 6 মাস পরও একটা কাজও হয়নি। রাইট। সো প্রথম যে প্রশ্নটা আসে যে সংস্কারের একটা কথা প্রতিনিয়ত বলা হচ্ছে, কিন্তু
আমি দেখতে চাই Rhetoric. হ্যাঁ রেটরিক, আমি দেখতে চাই যে 10 মাসের রিপোর্ট কার্ডটা কি। আবারও বলছি জিলুর ভাই যে 10 মাস কিন্তু অন্তর্বর্তীকালীন একটি সরকারের জন্য বিশাল একটি সময়, প্রায় 1 বছর। আর কিছুদিন পরেই 5ই আগস্টের প্রথম অ্যানিভার্সারি হবে। রিপোর্ট কার্ডটা কি, সেই রিপোর্ট কার্ডটা আমরা জানতে চাই। সর্বজন শ্রদ্ধেয় জনাব শফিউল্লাহ যেটা বললেন যে ইলেকশন কিন্তু শুধুমাত্র একটি দল বা দুটি দলের আকাঙ্ক্ষা না, এটা বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রতিটি ফার্স্ট টাইম ভোটারের আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রতিটি তরুণের এবং আকাঙ্ক্ষা, দেশের ব্র্যান্ডিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যে এবং একটা গণতান্ত্রিক দেশ যেটা তিনটি অত্যন্ত ফ্লড নির্বাচনের মধ্যে দিয়ে গেছে, সেখানে এই আন্দোলনের, এই অভ্যুত্থানের, এই বিপ্লবের প্রথম প্রতিপাদ্য বিষয় ছিল নির্বাচন। কিন্তু এখন যখন নির্বাচনের কথা বলা হয়, তখন নির্বাচনের কথা বলা মাত্রই আপনাকে অন্য একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট বানিয়ে দেওয়া হয়, আপনাকে বিভিন্নভাবে বিষোদ্গার করা হয়, এবং মানে মনে হয় যে নির্বাচনের কথা বলা বোধহয় একটি অপরাধ। বাট এই নির্বাচনের জন্য, এই ভোটাধিকার অর্জনের জন্যই তো আমরা 16 বছর সংগ্রাম করেছি। সংগ্রাম কিন্তু শুধু 36 দিনে হয়নি, 36 দিনের সংগ্রাম একটি কালমিনেশনে এসে পৌঁছেছিল, বাট সংগ্রাম চলেছে 1 দশকের উপরে সময় ধরে, সেটাও আমাদের মনে রাখতে হবে। তাই আমি বলবো যে সংস্কারের কথায় আবার যদি ফিরে আসি, সংস্কার তখনই ফলপ্রসূ হবে যখন পলিটিক্যাল পার্টিদের পক্ষ থেকে কমিটমেন্ট আসবে, যখন একটা ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট এই সংস্কারটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সো শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারি যে সংস্কার কমপ্লিট করবে এবং পরে কোনো কিছু হবে না, সেটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। সংস্কারটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ, তাই সংস্কারের জন্য বা বিচারের জন্য নির্বাচন কেন অগ্রগতি করা যাবে না, সেটা আমার কাছে কিন্তু একেবারেই বোধগম্য নয়। তাই আমার মনে হয় এই কালক্ষেপণ না করে, এই কথার ধূম্রজাল সৃষ্টি না করে, অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে বলা উচিত যে বাংলাদেশের মানুষকে যে অমুক তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই আমাদের প্রধান জিজ্ঞাসা। অ্যাম্বাসাডার শফিউল্লাহ, আপনি ভারতের প্রসঙ্গ টানছিলেন এবং বলছিলেন যে ভারত আমাদের সার্বভৌমত্বের জন্য, স্বাধীনতার জন্য একটা হুমকি হিসেবে কাজ করেছে, এবং এই পরিবর্তনের পরে সেটা আরও স্পষ্ট করে দেখা যাচ্ছে যে টেনশনটা আছে। ভারতের সঙ্গে আমাদের শুরু থেকেই টেনশন আছে, এবং 2014 থেকে 24 পর্যন্ত ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে ভূমিকা রেখেছে, তাতে বাংলাদেশের আমজনতাই ক্ষুব্ধ, এ বিষয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো এই স্ট্রেচারের একজন মানুষ যখন সরকার প্রধান, এবং অনেকেরই ধারণা ছিল, স্বপ্নও ছিল যে তিনি সরকার প্রধান হলে বোধহয় গোটা পৃথিবী হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশের উপরে, বাংলাদেশকে সহযোগিতা করবার জন্য। আমি একটু বুঝতে চাই অর্থনৈতিক দিক থেকে বা অন্য যে কোনো দিক থেকে সহযোগিতার ক্ষেত্রে আপনি কি অর্জন দেখেন এই 10 মাসে? এমনকি প্রফেসর ইউনূস, সর্বশেষ আমরা মাহমুদুর রহমান মান্নার কণ্ঠে শুনলাম যে প্রফেসর ইউনূস বলেছেন রাজনৈতিক দল যে ভারতীয় আধিপত্যবাদের কথা। আমি একটু বুঝতে চাই যে একজন কূটনীতিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে, সমস্যাগুলো আমাদের মোকাবেলা করতে হবে, আমাদের অসন্তোষ আছে, ক্ষোভ আছে, কষ্ট আছে, কিন্তু এরকম একটা প্রতিবেশীর সঙ্গে বা ভারতের সামগ্রিকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক যে গুরুত্ব বিশ্বব্যাপী, সেখানে ভারতের সঙ্গে আমার আসলে কূটনৈতিক সম্পর্কটা আমি কিভাবে ডিল করব? ইতিমধ্যে আমরা দেখছি ইকোনমিক সেক্টরে একটা টার্মোইল চলতেছে, টেনশন চলছে দুদিক থেকেই। সো আমরা কি শত্রু মনোভাবাপন্ন হয়ে তার সঙ্গে ডিল করব, নাকি সমস্যাগুলো সমাধান করে একটা উইন উইন সিচুয়েশনে যাওয়ার চেষ্টা করব? এবং সরকার প্রধান, তার সরকার যেভাবে কথাবার্তা বলছে, সেটা কতটা কূটনৈতিকভাবে সমীচীন বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আমি ইলেকশন সম্বন্ধে সেকেন্ড কথা বলতে চাই। আমি যে খুব একটা আশাপ্রদ ইলেকশনে সরকার গভর্নমেন্ট আসবে, তারা আমাদেরকে খুব একটা কিছু দিবে আমি আশা করি না। এই জন্য আমি করি না, কারণ পার্টির ভিতরে কোনো নির্বাচন নাই। তাদের এখানে একটা বংশ অনুপাতে বাংলাদেশের রাজনীতির দুইটা দল গড়ে উঠেছে, এবং সেই মূলটা তারা বেরিয়ে আসতে পারে, বইটা তারা স্ট্রেংথেন করেছে। সুতরাং ইলেকশন হইতে হবে অন্য কারণে, ইন্টারিম গভর্নমেন্ট বিরোধী থাকতে পারে না, একটু ইলেকশন হওয়া উচিত। আউটকামে যাই আসুক না কেন, তবে আমি বলবো যে এটা কিন্তু খুবই দ্যাট উই রেসপেক্ট অনার দি পিপলস ভার্ডিক্ট।
সুতরাং তারা যে একটা ডেলিভারি করবে সেটা আমার সন্দেহ আছে, কারণ যেই পার্টির না, না, সেই ডেমোক্রেটিক সন্দেহ সেটআপ আপনার নাই তারা আপনার কিন্তু ডেমোক্রেসি আনবে দেশের আমি ভিতরে। বলছি আপনার একটু সন্দেহ না, পুরো সন্দেহ রেখেও একটা অনির্বাচিত সরকারকে তবুও তো বলবো যে হ্যাঁ, আপনি তবুও বলবো যে অনাদি অনন্তকাল ধরে রাখতে হ্যাঁ পারেন না না। ঠিক, তবুও বলি ইলেকশন দরকার, গণতন্ত্র পথে আমাদের হাঁটতে হবে, জানি আউটকাম কী হবে সেটা আমরা জানি। এনিওয়ে, কামিং টু দ্য বেসিক আদার ইস্যু অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস, নট অনলি ইন্ডিয়া বাংলাদেশ, আমার প্রশ্ন ছিল যে আমরা যে স্বপ্ন বা এক্সপেকটেশন তৈরি হয়েছিল সবার মধ্যে, যে সবাই বোধহয় কোনো দিক থেকে কোনো কি ধরনের সহযোগিতা আপনি দেখছেন? মানে আন্তর্জাতিক সহযোগিতার কথা বলছি। সবাই মনে করছিলেন যে বাংলাদেশ বোধহয় এবার আন্তর্জাতিক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, অর্থনৈতিক সহযোগিতা, অন্যান্য সহযোগিতা, পশ্চিমা বিশ্ব এবং অন্যান্যরা সবাই ঝাঁপিয়ে পড়বে। ওইটা যেহেতু ওনার একটা ইমেজ তৈরি হয়ে গেছে অলরেডি, সেই পরিপ্রেক্ষিতে হয়তো কেউ আশা করেছিল, ইনভেস্টমেন্টের প্রসঙ্গ কিন্তু এসছে, বিদেশিরা আশা করে নাই। যারা বিদেশি আছে তারা আশা করে নাই, তারা দেখা করেছে, দলে দলে দেখা করেছে, 40টা দেশের লোকজন দেখা করেছে জাতিসংঘে। এটা গুডউইল ফর দ্যাট কান্ট্রি, বাংলাদেশের জন্য গুডউইলটা দেখাবার জন্য, যেহেতু উনি পরিচিত মুখ সবার কাছে, সেই জন্য গুডউইলটা আসছে। কিন্তু তারা যে আমাদের যেহেতু উনি ক্ষমতা আসছে, সেজন্য এই ইনভেস্টমেন্ট করে দেশ ভাসিয়ে দেবে তা নয়, কারণ ইনভেস্টাররা দেখবে তার লাভটা কি, তার স্বার্থটা কি, ইভেন স্ট্যাবিলিটি আছে কী আছে সবই তারা দেখবে। এবং যারা রাজনীতি মানে অন্য দেশের সম্পর্ক সেখানেও তারা দেখবে তার ইন্টারেস্ট কি, বাংলাদেশের সম্পর্ক যে পর্যায়ে আছে তার চেয়ে আরও ভালো করলে কী হবে, সেও তার ক্যালকুলেশন আছে, তার জাতীয় স্বার্থ কতটা উদ্ধার হবে। একজনের ইমেজ দেখে সে এখানে সম্পর্ক করবে না, ইমেজটা ভালো দরকার আছে। যদি একটা প্লাস পয়েন্টে একটা লোক আরম্ভ করে, হি ক্যান হ্যাভ অ্যানাদার প্লাস পয়েন্ট। সে এখন ভারত বাংলাদেশ সম্পর্ক যেটা বললাম, সেখানে দেখেন আমরা যদি গত 2014 সন থেকে আমরা দেখি, যেটা আমরা অনেকে মিস করে যাই, সেটা হলো ভারতের রাজনীতিতে বিরাট পরিবর্তন আসছে 2014 সন থেকে। আর হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে, এরপর থেকে কিন্তু পুরো সাউথ এশিয়ার যে আমরা 8টা দেশ আছি, 7টা দেশ আছি, সবার সাথে তাদের ভারতের ইকোনমিক পরিবর্তন হয়ে গেছে। যে ভারত ছিল তার আগে 2014 সন পর্যন্ত, সেই ভারত এখন আর নাই, কমপ্লিটলি ডিফারেন্ট ভারত রয়ে গেছে সেখানে। এই ভারতের আশা আকাঙ্ক্ষা অন্যরকম, তার সাথে আমরা ম্যাচ করি না, কারণ অনেকক্ষণ আমাদের ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। যেই জন্য বাংলাদেশের মতো দেশে এত গুডউইল থাকা সত্ত্বেও ভারতের সাথে নিজেদের 15 লক্ষ লোক ভিসা দিয়ে ভারতে যায়, এর মধ্যে 2-3 লক্ষ টাকা বর্ডার দিয়ে হেঁটেই চলে যায়। এবার বুঝতে পারে কতটুকু সম্পর্ক, কত এটা জনবিস্তৃত সম্পর্ক। সুতরাং এই সম্পর্ক পারস্পরিক নির্ভরশীলতাও আছে আমাদের, তা তো বটে, সেটা হচ্ছে জনগণের লেভেল, এর পাশে নির্ভরশীলতা। আমরা ভৌগোলিকভাবে আমরা একটা পজিশনে আছি, যেটা একসময় পাকিস্তান এবং ইস্ট পাকিস্তানের ভিতরে ছিল, মধ্যে ভারত, ওদিকে পাকিস্তান, এদিকে পাকিস্তান, মধ্যে ভারত। এখন তাই হয়েছে, এখানে একদিকে ইন্ডিয়া, আরেকদিকে ইন্ডিয়া, মধ্যখানে বাংলাদেশ। জিওগ্রাফিক্যালি উই আর প্লেস ইন সাচ এ সিচুয়েশন, উই বিকাম ডিপেন্ডেন্ট অন ইচ আদার। ভারতের পূর্ব ও উত্তর অঞ্চলের জন্য ভারত আমাদের উপর নির্ভরশীল। আমরা আবার প্রতিটি ক্ষেত্রে আমাদের নদী, ব্যবসা বাণিজ্য, যাতায়াত, অন্যের ক্ষেত্রে ভারতের উপর আমরা নির্ভরশীল। এটা আসছে ফ্রম জিওগ্রাফিক্যাল পজিশন, হিস্টোরিক পজিশন যেটা আসছে। সুতরাং এটা বাংলাদেশ মেনটেন করেছে। কিন্তু ভারতের যে পরিবর্তনটা আসছে 2014 সন থেকে, এই ভারতের এটা আমি বলবো অনেকটা আগ্রাসী মনোভাব, শুধু আমাদের সাথে নয়। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, প্রায় 99% হিন্দু পপুলেশন নেপালের, একমাত্র অফিসিয়াল হিন্দু রাষ্ট্র হিন্দু ছিল, এখন হিন্দু রাষ্ট্র ছিল, তারা রিপাবলিক করেছে, এটা আবার এদের অপছন্দ, সেই 3 মাত্রা ব্লক রেখেছিল। মানে এবার বুঝেন যে একই ধর্ম, এবং এরপরেও সম্পর্ক কত খারাপ হয়েছে, তার মানে এটা কি? ভারতের এই অ্যাটিটিউড নিয়ে তো আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই, কিন্তু আমাদের এখন আপনার সম্পর্ক বাংলাদেশ দেখেন কিভাবে ডিল করবেন। এখন বাংলাদেশ মানে আমরা যদি সরকার বা সরকার প্রধান থেকে শুরু করে তারা যদি এটাকে আধিপত্যবাদী বলে বা ধরেন অনেক কিছু আমার মনে থাকতে পারে, এটা সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এটা বলাটা কোনো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না, আর যদি সমস্যার সমাধান না করতে পারেন, আপনি তার সঙ্গে লড়াই করে আসলে অর্জনটা কি হবে সেটা আমি একটু বুঝতে চাই। তা তো হয়নি, কারণ ওদের কিছু সেন্সিটিভিটি আছে।
আমাদের যেমন আছে ওদেরও আছে। তাদের সেখানে দেখা North যাচ্ছে East নিয়ে নর্থ আছে, ইস্ট সম্পর্কে আমরা বারবার বলছি যেটা ওদের জন্য অত্যন্ত সেন্সিটিভ বিষয়, যেটা আমরা কখনো বলিনি এর আগ পর্যন্ত। আমাদের সম্পর্ক খুব খারাপ, আমাদের উপর আমাদের 3টা ইলেকশন আমরা করতে দেয়নি, কিন্তু এরপরও আমরা তাদের কোনো একটা অঞ্চল নিয়ে আমরা কোনো উষ্মা প্রকাশ করিনি। আমরা চেষ্টা করেছি ওদের ট্রেড অ্যান্ড বিজনেস করার জন্য, কারণ আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, তারা বেসিক্যালি নর্থ ইস্ট ইন্ডিয়াকে কেন্দ্র করে ওদের বিজনেসে তারা বাংলাদেশ সম্প্রসারণ করেছে। কিন্তু এটি হলো আমাদের গেইন, কিন্তু আমরা কখনো ওদের সেন্সিটিভিটিতে আমরা আঘাত দিইনি, বরং আমরা চেষ্টা করেছি তাদের ওখানে আমরা আমাদের দ্বারা তাদের কোনো আঘাত না হয় সেখানে, সেটা আমরা বারবার চেষ্টা করেছি এবং বাংলাদেশ গভর্নমেন্ট করেছে সেটা। কিন্তু ওইটাকে আবার বারবার উচ্চারণ করা আমাদের রাষ্ট্র যে দায়িত্বে আছেন, এটা আমি বলবো এটা তো কূটনৈতিকভাবে এটা কোনো সমীচীন ছিল না, হওয়া উচিত নয়। কারণ আমি কেন, আমাদের সম্পর্ক ভালো না ঠিক আছে, তবে আমি কেন তার একটা সেন্সিটিভ এরিয়া আমি আঘাত করব, সেটা তো কোনো অবস্থাতেই কাম্য নয়। এবং তার ফলাফল স্বরূপ যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কী হয়েছে। সুতরাং এটা অবশ্যই একটা ইস্যু কথা আমি বলছি, কিন্তু ওভারঅল ইস্যু যেটা ভারতের যে অবস্থান বাংলাদেশের প্রতি, এটা কিন্তু ম্যানিফেস্ট হয়েছে হাসিনা পত্রিকা। সুতরাং এটা একটি ওয়ান অফ দ্য ইস্যুস বাট নট দ্য মেইন ইস্যু। এবং ভারতের মতো একটা রাষ্ট্র যেখানে এত বছরের একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেখানে ভারতের দিক থেকে কিন্তু আমরা অত্যন্ত অবন্ধুসুলভ ব্যবহার আমরা পেয়েছি। দেখুন, আমি আপনার এখানে বলেছি যে আজকে ভারতের সরকার আছে, একদিন সময়ের সাথে তারাও চলে যাবে। বাংলাদেশের সরকার আজকে আছে, এটা কদিন পরে কয়েক মাস এটা চলে যাবে, কিন্তু জনগণের ভিতরে সম্পর্ক সেটা ভারত নষ্ট করেছে, ভিসা বন্ধ করে দিয়েছে, পানির কোনো সমস্যা নেই। এগুলো তো কিন্তু বর্ডার কিলিং হচ্ছে, তো এগুলো তো বেসিক সমস্যা কিন্তু ভারত অ্যাড্রেস করছে না। ভারত একটা পাপেটকে রেখে তার স্বার্থ উদ্ধার করতে, বাংলাদেশের সেন্সিটিভিটিগুলো আছে বাট অনার করেনি, রেসপেক্ট করেনি। এই একটা বিষয় ভারতকে মনে রাখতে হবে। জনগণ দেখেন আজও ভিসার জন্য লাইন দিবে, যদি আপনি ভিসা দেন, তার মানে কি আমাদের গুডউইলটা কিন্তু এখন নষ্ট হয়েছে। এটা কিন্তু ভারতের পক্ষে কোনো অবস্থাতে নষ্ট করা উচিত ছিল না। ভারতের বোঝা উচিত এটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা 5 বছরের গভর্নমেন্ট না, এটা দ্য পলিসি ম্যাটারে দে উড নট ডিসাইড। আজকে তারা যেহেতু অনভিজ্ঞ সরকার পরিচালনায়, শুধু তারা এসব কথা বলছে। এটা বুঝতে হবে যে সরকারে যারা আছে তারা কেউ আমাদের সরকার পরিচালনা করেনি, তার কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং আমি কোন কথা কোথায় বললে ঠিক হবে না এটা বুঝতে উচিত ছিল। যেমন আমি এখনও একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আমি আগেও বলেছি যে কিছু এরিয়া আছে যেখানে ফরেন সেক্রেটারি ফরেন মিনিস্টার ব্রিফিং করে, সেখানে কিন্তু প্রেস সেক্রেটারি ব্রিফিং করে, কারণ উনি তো জানেন না আসলে আমাদের সাথে উনি সম্পর্ক কতটুকু কোন পর্যায়ে আছে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানে। এখন উনি জাপান থেকে ফিরে আসে, সেই অ্যানাউন্সমেন্ট এবং ব্রিফিং মিডিয়াকে এটা করবে কে? পররাষ্ট্র মন্ত্রণালয় করবে, কারণ এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়। এইটা বায়োলেটারাল ভিজিট হবে বা যেই কোনো ভিজিট হোক, সেখানে পুরো ব্রিফ লেখা এবং বাংলাদেশ জাপানের সম্পর্ক কী ঐতিহাসিকভাবে সেটা ওরাই জানে। যদি এই ভিজিটের অ্যানাউন্সমেন্ট এবং এটা যে ব্রিফিং মিডিয়াকে করবে, সেটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় করে। এটা ভারত থেকে আমরা শিখতে পারি। ভারতকে আপনি যে মানে এটা বুঝতে হবে যে 80 বছরে ভারতের যে সেট আপ হয়ে গেছে, এগুলো আর কিছু ওদের শিকার আমাদের আছে। আজকে সেখানে যে কোনো ভিজিটে বা তখন ওদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে ব্রিফিং করে, আর আমাদের যেখানে প্রেস সচিব। তো এগুলো তো আমাদের ইনস্টিটিউশনগুলোকে আমাদের বিল্ড আপ করতে হবে। আমাদের ইনস্টিটিউশনকে নষ্ট করতে লাভ নেই, আমাদের বিল্ড আপ করতে হবে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাইড ট্র্যাক করে আমাদের ফরেন পলিসি পরিচালনা করতে যাই, তাহলে উইল বি ইন ম্যাস। এবং সেটা হচ্ছে এখন। সাক্ষাৎ একজন সিকিউরিটি এক্সপার্ট অ্যানালিস্ট হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, আমি যেটা অ্যাম্বাসাডার শফিউল্লাহকে প্রশ্ন করেছিলাম যে বিএনপি বা রাজনৈতিক দলগুলো বা সেনাবাহিনীর সঙ্গে যদি দূরত্ব তৈরি হয় তাহলে কি ধরনের পরিস্থিতি দাঁড়ায়। ভারতের প্রসঙ্গ আমরা আলোচনা করছি, আমরা মিয়ানমারের সঙ্গে সম্পর্কের ইস্যুটা, এই করিডোর সংক্রান্ত ইস্যু, সামগ্রিকভাবে চীন যুক্তরাষ্ট্র সবার সঙ্গে যে সম্পর্ক বা নানা রকমের জিও পলিটিক্যাল ইস্যুস নিয়ে এখানে যে ডিসকাশন হচ্ছে, সেক্ষেত্রে একজন বাংলাদেশে উগ্রপন্থার যে বিকাশ বা বিস্তার এত দ্রুত গত 9 মাসে যেটা দেখা যাচ্ছে বলে অনেকে মনে করেন, সেই সব জায়গা থেকে বাংলাদেশের দিক থেকে আপনি নিরাপত্তার ঝুঁকি কি দেখেন, আপনার অ্যানালাইসিস কি, আমি একটু বিস্তারিত শুনতে চাই। মানে আমি সবগুলো বিষয় মিলিয়ে। প্রথমে আমি করিডোরের বিষয়ে আসি। কখনো শুনছি মানবিক করিডোর,
কখনো আবার সেটা এবং channel- বাংলাদেশ এমন একটা কিসের মধ্যে পড়লো যে হঠাৎ করেই বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও প্রয়োজন পড়লো, কারণ এই পদটি বাংলাদেশে আগে কখনো ছিল না, সেটাও একটু বুঝতে চাই। So, কখনো শুনছি মানবিক করিডোর, কখনো শুনছি চ্যানেল। এখন পর্যন্ত এটা খুব স্পষ্ট করে বলা হচ্ছে না যে বাংলাদেশে এত সমস্যা থাকতে, একটু আগেই আমরা বললাম যে সংস্কারের অগ্রগতি নিয়ে অনেক প্রশ্ন আছে, আরো অনেক সমস্যা আছে। এত সমস্যা থাকতে হঠাৎ করে এই করিডোরের বিষয়টিকে এইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এটি বাংলাদেশের এখন প্রধান আলোচনা সমালোচনার বিষয়। এই জিনিসটা আমাকে খুব ভাবিয়ে তোলে, প্রথম কথা। দ্বিতীয় হলো যে যদি আসি, অন্তর্বর্তীকালীন সরকার একটা ইউনিক স্ট্রাকচার। এটার জনগণের আশা আকাঙ্ক্ষা, অভ্যুত্থান পরবর্তী মানুষের যে চিন্তা ভাবনা, সেগুলো প্রতিফলনই মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তখনই সফল হবে যখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তার সম্পূর্ণ সমর্থন থাকবে এবং অবশ্যই সশস্ত্র বাহিনীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন থাকবে। এটা বললে অত্যুক্তি হবে না যে এই রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কে একটি বড় ধরনের চির ধরেছে। এবং আমরা যদিও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সশস্ত্র বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো টানাপোড়েন নেই, বা তারপরও আমরা রিসেন্টলি যে কিছু বক্তব্য দেখেছি তাতে বোঝা যাচ্ছে যে কিছু টেনশন অবশ্যই আছে। এটা নিঃসন্দেহে কারোর জন্যই কল্যাণজনক না এবং এই সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু তার আগে আমাদের আসতে হবে যে সমস্যাটি কেন হলো। কারণ দুপক্ষের কাছ থেকেই বলা হয়েছে যে নির্বাচনের বিষয়ে কোনো ক্লিয়ার রোডম্যাপ নাই, কিন্তু সেই নির্বাচনের বিষয়ে যে ক্লিয়ার রোডম্যাপ নেই সেই বিষয়টিকে কি অ্যাড্রেস করা হয়েছে? আমার মনে হয় এখনো করা হয়নি। তারপরে যদি আসি যে আপনি নিরাপত্তার কথা বলছেন, উগ্রবাদের যে পুনরুত্থান সেটার কথা বলছেন, একজন নিরাপত্তা বিশ্লেষক হিসাবে, একজন গবেষক হিসাবে, এবং যেহেতু আমার পেশাগত জীবনের একটি বড় অংশ কেটেছে সহিংস উগ্রবাদ বিষয়ক গবেষণা ও বিশ্লেষণে, সেই জায়গা থেকে আমি বলতে চাই যে কিছু কিছু ব্যাপার সত্যিকার অর্থে খুব নেতিবাচক। আমরা এমন একটা কালচার বা এমন একটা সিচুয়েশন এখন ক্রিয়েট করেছি যে আমরা প্রিটেন্ড করছি যে বাংলাদেশে কোনোদিন জঙ্গিবাদ বা সহিংস উগ্রবাদের কোনো সমস্যা ছিল না। আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি যে দি অ্যাবসেন্স অফ এ সাকসেসফুল টেররিস্ট অ্যাটাক ডাজ নট ডিনোট দি অ্যাবসেন্স অফ দ্য থ্রেট অফ টেররিজম। এটা গতকালও যেমন সত্য ছিল, আজকেও সেটা সত্য, আগামীকালও সত্য থাকবে। সহিংস উগ্রবাদকে দমন করার জন্য, সহিংস উগ্রবাদের হুমকিকে প্রশমন করার জন্য সবসময় যে ধরনের আমাদের সচেষ্টতা থাকা প্রয়োজন সেটা পুরোপুরি আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। এবং এটার একটা বড় কারণ হলো যে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ফুল ক্যাপাসিটিতে আসেনি। 10 মাস পরেও কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুল ক্যাপাসিটিতে আসেনি বা এখনো তাদের এত সমস্যা ফেস করতে হচ্ছে, সেটাও একটা বড় প্রশ্ন। আর উগ্রবাদের কথা যদি আসে, উগ্রবাদ এবং উগ্রপন্থী যে চিন্তা ভাবনা, সেগুলোকেও আমরা অনেকাংশে সেগুলোকে ডাউন প্লে করছি। আমরা যদি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা পুরোনো দিনের মতো কথা বলছি বা অ্যালার্মিস্ট কথা বলছি। আমরা কোনো অ্যালার্মিস্ট কথা কেউ বলতে চাই না। বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা আমাদের সবারই কাম্য, কিন্তু থ্রেট নিয়ে কথা বলা, সহিংস উগ্রবাদের হুমকি নিয়ে কথা বলা, সহিংস উগ্রবাদকে কিভাবে থামানো যায় সেগুলো নিয়ে কথা বলা, সেটা কিন্তু কোনো অ্যালার্মিস্ট কথাবার্তা না। সেটা হলো জনগণকে, সরকারকে সচেতন করে তোলার কথা। তাই এখানে একটু ভাবার বিষয় আছে। আরেকটা বড় বিষয় আমি আনতে চাই, সেটা হলো কিছু কিছু মহলের কাছে কিছু বক্তব্য দেখে মনে হয় যে ৭১, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের যে স্পিরিট, সেগুলো বোধহয় একটি দলের সম্পত্তি। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে স্বাধীনতা যুদ্ধের স্পিরিট, মুক্তিযুদ্ধ, 19৭১-19৭১-এর যে ত্যাগ তিতিক্ষা, সেটা আওয়ামী লীগ বা কোনো একক দলের সম্পত্তি নয়। এটা প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশীর তার হৃদয়ে এই আকাঙ্ক্ষা, এই চিন্তাকে লালন করে। তাই সেখানে কোনো রকম কম্প্রোমাইজ হতে পারবে না, সেটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক বা ভবিষ্যতে একটি নির্বাচিত সরকারই হোক। বাংলাদেশের যে ফাউন্ডেশনাল ইথস, যেই ইথসের উপরে ভিত্তি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সৃষ্টি, সেখানে কোনো রকম কম্প্রোমাইজ
হবে না, হতে পারবে না, সেটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। আমি বলতে চাই যে বাংলাদেশ শুধুমাত্র 1,50,000 বর্গ কিলোমিটারের একটি ভূখণ্ড না, বাংলাদেশ একটি আদর্শ। একটি আদর্শের ভিত্তিতে আমরা অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে, একটি বিশাল সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের স্বাধীনতা কোনো রাউন্ড টেবিল কনফারেন্স বা বৈঠকের মাধ্যমে হয়নি। মানুষের জানমালের ক্ষতির বিনিময়ে, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি। তাই যে স্বাধীনতার যে স্পিরিট, মুক্তিযুদ্ধের যে আমাদের যে মূল মন্ত্রগুলো, সেগুলোকে প্রোটেক্ট করাও বাংলাদেশি হিসেবে আমাদের দায়িত্ব। তাই আমি আবারও বলছি যে নিরাপত্তার দিক থেকে আমরা খুব নাজুক একটি পরিস্থিতিতে আছি। করিডোরের বিষয়টি নিয়ে অনেক ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে, জাতির মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে, সরকারের মধ্যে বিভাজন হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো স্পষ্ট বক্তব্য পাইনি সরকারের পক্ষ থেকে যে কেন করিডোর করা প্রয়োজন, বা করিডোর করলে কি হতে পারে, বা এখন যদি করিডোর না হয় তাহলে সমস্যাটা কি। কখনো বলা হচ্ছে যে 1,80,000 রোহিঙ্গা চলে যাবে, আবার বলা হচ্ছে যে না, যাবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে একটা কথা বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে একটা কথা বলা হচ্ছে। মানে আমরা একটা কনফিউশনের মধ্যে আছি। আমি আগেও আপনার অনুষ্ঠানে বলেছিলাম, অন্যান্য জায়গায়ও বলেছি, যে জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি এ বিষয়ে কেন কোনো কমিশন হয়নি। গত 10 মাসে কোনো কমিশন, টাস্কফোর্স, কোনো কিছু হয়নি। আমরা বারবার বলেছি, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিপ্লবের কিছুদিন পরে আমরা বড় একটি অনুষ্ঠান করে আমরা বলেছিলাম যে জাতীয় নিরাপত্তা বিষয়ে অন্তত একটা টাস্ক ফোর্স হোক, যারা একটা রোড ম্যাপ তৈরি করবে, সেটাও হয়নি। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টাইটেল দিলে কিন্তু হয়ে যাবে না, তার নিচে স্ট্রাকচারটা কোথায়। আমি ব্যক্তির থেকে স্ট্রাকচারের ব্যাপারে বেশি আগ্রহী। ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার তৈরি করতে হবে, তারপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের প্রশ্ন আসবে। এমনি এমনি পররাষ্ট্রনীতির কথাও আপনি বলছিলেন, আমরা বাংলাদেশ ভারতের ইস্যু আলোচনা করছিলাম, মিয়ানমারের প্রসঙ্গটা তো আপনি আলোচনা করলেনই, এবং অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র, এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনি কি দেখেন যে কোথায় দাঁড়িয়ে আছে? কোনো অগ্রগতি, মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিঃসন্দেহে বিশাল একটি আন্তর্জাতিক পরিচিতি আছে, সেটা আমাদের সবার জন্যই খুব, স্যারও বললেন, এটা আমাদের সবার জন্যই খুব গর্বের এবং খুশির বিষয়। কিন্তু কথা হলো, পররাষ্ট্র নীতিতে যে ফ্যাসিবাদী আমলের পররাষ্ট্র নীতির পরে তাদের যে ব্যর্থ পররাষ্ট্র নীতি, সেখান থেকে উত্তরণ করে আমরা যে নতুন দ্বিতীয় বাংলাদেশের কথা বলছি, বা বাংলাদেশ 2.0 কথা বলছি, সেই পররাষ্ট্র নীতিতে গুণগত আমূল পরিবর্তনটা কি, সেটা কিন্তু এখনো আমার কাছে পরিষ্কার না। হঠাৎ করে একজন পররাষ্ট্র সচিব পরিবর্তন হলেন, কেন পরিবর্তন হলেন সেটা নিয়েও প্রচুর ধোঁয়াশা আছে। আমরা পেন্ডুলামের মতো কখনো একটা দেশের দিকে ঝুঁকছি, আবার পেন্ডুলামের মতো আরেকটা দেশের দিকে ঝুঁকছি। কেন ঝুঁকছি, কি কারণে ঝুঁকছি, কোনো উত্তর নেই। বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দেওয়া হচ্ছে উইদাউট টেকিং ইনটু কনসিডারেশন যে বিবৃতিগুলোর ফলশ্রুতিতে কি হতে পারে। আর সো এই প্রশ্নগুলো একজন বিশ্লেষক হিসাবে, একজন নাগরিক হিসাবে আমাকে তো পীড়া দেয়। আর স্ট্রাকচারের প্রশ্নটা আবারও আমি আসতে চাই জিলুর ভাই, যে সরকারের রুলস অফ বিজনেসে প্রত্যেকটি সরকারের অধিদপ্তর, ডিপার্টমেন্ট, মন্ত্রণালয়, প্রত্যেকের নিজস্ব গতি, নিজস্ব কাজ, নিজস্ব পরিধি আছে। আমরা তাদেরকে তাদের পরিধি এবং তাদের চার্টার অফ ডিউটিজ অনুযায়ী কাজ করতে দিলেই কিন্তু সরকার ভালোভাবে কাজ করবে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যদি অন্য ডিপার্টমেন্ট থেকে করা হয় তাহলে তো হবে না, তাই না? তাই আমার মনে হয় এই প্রশ্নগুলো আবারও, আমি আমার প্রশ্ন আপনার অনুষ্ঠানের থ্রুতে, যে পররাষ্ট্র নীতি নিয়ে কোনো কমিশন কেন করা গেল না? আমাদের প্রচুর প্রথিতযশা প্রাক্তন রাষ্ট্রদূত আছেন, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র সচিব আছেন, তাদের একজনকে প্রধান করে একাডেমিয়া থেকে লোক নিয়ে, প্রাইভেট সেক্টর থেকে মানুষ নিয়ে আমরা কি একটা কমিশন করে মানে পরবর্তী সরকারের জন্য পররাষ্ট্রনীতির একটা রোডম্যাপ রেখে যেতে পারতাম না? 10 মাস তো অনেক সময়, কেন করা গেল না? আমি শর্ট বলছি যে করিডোর নিয়ে অনেক আলোচনা হয়েছে, নতুন কিছু আমি বলতে চাই না। তো যেটা এখন উঠে আসছে আমাদের ধারণার বাইরে, সেটা হলো যে সশস্ত্র বাহিনীর সাথে কোনো আলাপ আলোচনা না করে এই আলোচনা হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা নতুন খবর, এবং এটা কোনো অবস্থাতে কাম্য ছিল না। কারণ আমি এখানে বলেছি এর আগেও যে আমাদের যদি এটা হয় অনেকগুলো কন্ডিশনের ভিতরে, যদি সেখানে আমাদের অঞ্চলে যেখান দিয়ে এটা হবে সেটা আবার সশস্ত্র বাহিনীর হাতে থাকবে আমাদের নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য। এখন দেখা যাচ্ছে
ওদেরকে বাইরে রেখেই আলোচনা যা হওয়ার এটা হয়েছে এবং সেটা আর আগাচ্ছে না, এটা স্টপ হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারি। দ্বিতীয় যেটা বললেন যে রিলিজিয়াস বেসড পলিটিক্স, বাংলাদেশের যে উগ্রবাদ, দুটো পয়েন্ট আছে এখানে। একটা হলো রিলিজিয়ান বেসড পলিটিক্যাল পার্টি, আর একটা হলো উগ্রবাদ। দুটো আলাদা জিনিস আমি বলতে চাই, দুটো আলাদা জিনিস, কিন্তু এটাকে আমরা এক করে ফেলেছি। এক করে ফেলতে মানে আমাদের রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে আপনার সরকারের বিভিন্ন পর্যায় থেকে মিডিয়া পর্যন্ত বাংলাদেশকে চিত্রায়িত করার চেষ্টা হচ্ছে যে এটা একটা ধর্মীয় গোষ্ঠী, এটা উগ্রবাদের উত্থান বাংলাদেশে হয়েছে। এটা নিয়ে যারা এখানে হাইকমিশনার ছিল একসময়, তারাও অত্যন্ত ভোকাল, মিডিয়া সবাই। অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন করা হয়। এখন না, এটা যথেষ্ট করা হচ্ছে, এটার ক্যাম্পেইন করা হয়েছে। এই জন্য আমি আবারও বলছি 2014 সালের পর থেকে সাউথ এশিয়ার পলিটিক্স পরিবর্তন হয়ে গেছে। এখানে আরএসএস বিজেপি একটা ধর্মীয় গোষ্ঠী ক্ষমতা নিয়েছে। তখন আমরা বলেছিলাম যে এটার একটা প্রতিক্রিয়া হবে। প্রতিক্রিয়া হবে মানে এই সেন্সে যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে কিন্তু এটার উত্থান হবে রাইটিস্টদের। কারণ রাইটিস্টরা যে কাজ করতে হয়, যে 20 কোটির উপরে মুসলিম আছে ভারতে, সেখানে যদি ভারতের মুসলমানদের উপর আঘাত আসে তাহলে অটোমেটিক্যালি তার রিয়াকশন হবে। বুদ্ধিস্টের যদি আক্রমণ হয়, সারা বিশ্বে কয়েক কোটি বৌদ্ধ ধর্ম আছে, তাদের আঘাত আসবে। খ্রিস্টানের উপর আঘাত আসে, খ্রিস্টান ওয়ার্ল্ড এটা। সুতরাং এটাকে, এই ক্যান্সারটা ভারত থেকে চারদিকে ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে যেটা হয়েছে আজকে দেখেন, জামায়াত ইসলামের আমির বলেছেন যে তারা 71-এ মুক্তিযুদ্ধের সময় তারা ভুল করেছে, তারা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছে। দেখলাম পত্রিকাতে পড়লে, ডিটেলটা আমি পাইনি। তো এখন দেখেন, এটা একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তার সাথে যে উগ্রবাদ যেটা আছে বাংলাদেশ হয়েছে, গুরুতরভাবে হয়েছে উগ্রবাদ। 2004 সালে তো আমরা দেখেছি সারা বাংলাদেশে বম্বিং। জামাত কি বলেছে কথা? আমি আমি দেখছি যে কেউ কেউ বলবার চেষ্টা করছেন জামাতের, এটা প্রথম জামাত দুঃখ প্রকাশ করেছে, কিন্তু এটা পুরোটা না শোনার পরে ঠিক শিরুতে পাচ্ছি না। তবে একটা চেষ্টা চলছে, মনে হলো যে দলের পক্ষ থেকে এটাকে নিজেরা ভুল করতে স্বীকার করার জন্য একটা বোধহয় ওদের পক্ষ থেকে আছে মনে হলো। আমরা প্রথমত একটা নিউজ দেখার পর তারা তো বরং আমরা একদিন শুনছি তো তারা বলবার চেষ্টা করছে তারা দেশ স্বাধীন করেছে। হ্যাঁ, যে সুতরাং এই থেকে আমাদের একটা যেন আমরা ক্লিয়ার ডেফিনিশনটা করি, উগ্রবাদ এক জিনিস আর ধর্মীয় রাজনীতি এক জিনিস, এটা থাকবে। আমি একটু এখানে বলতে চাই, উগ্রবাদ এবং ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস, কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে উগ্রবাদ এর সঙ্গে যুক্ত হতে পারে সেটা অস্বীকার করবে। এটা শুধু ধর্মভিত্তিক না, আপনি বামপন্থার রাজনীতি তো আমরা সেটা এক সময় দেখেছি, এটা সম্ভব, শিকার সম্ভব। এটা কারণ একটা পরিবেশ পেয়ে যায়, এটা কোনো রাজনৈতিক দলই করতে পারে। পরিবেশ পেয়ে যায়, ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে উগ্রবাদের চর্চা করতে পারবে না বা উগ্রপন্থার আশ্রয় নিতে পারবে না সেটা বলা যাবে না। যখন এরা ক্ষমতায় আসে তখন একটা পরিবেশ তৈরি হয় অন্য পক্ষ ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল এমন কথা বলে যেটা উগ্রবাদকে উস্কে দেয়। মানে এটা আমাদের সাথে যায় না। আমাদের যে সমাজের একটা নারীদের প্রতি যে কথাবার্তা বলে, এগুলো তো মানে কোনো অবস্থাতে এটা মেনে নেওয়া যাবে না, এবং এটা কোনো অবস্থায় এটা বাড়তে দেওয়া হবে না। যেমন আমি একটু জাস্ট একটা কথা বলতে চাই যে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষিত সংস্থা, বাংলাদেশের আইনে, প্রচলিত আইনে নিষিদ্ধ ঘোষিত সংস্থা, কিভাবে তারা এত বড় মিছিল করতে সক্ষম হলো প্রকাশ্যে? হ্যাঁ, পরে অবশ্য সেটাকে বন্ধ করা হয়েছে, বাট প্রথমেই কেন আমরা এটা বন্ধ করতে কয়েক দফা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন র্যালিতেও দেখা গেছে তাদের পতাকা নিয়ে এসেছে। জোটে মিছিল করেছে, অনেক ঘন্টা তো রাস্তায় ছিল, এটা হয়েছে। কিন্তু কথা হলো, এটা এখন এই ধরনের পরিবেশ যেন না হয় এই দেশে, সেটাই সবচেয়ে প্রয়োজন। যে আমরা যেন এমন কিছু না করি যে পরিবেশ যেন ওদের তৈরি না হয়, ওদের যে অক্সিজেন সেটা বন্ধ করতে হবে। কিন্তু এটা কোনো অবস্থায় আমাদের সমাজের জন্য আমরা দেখেছি যে কীভাবে আমাদের তছনছ হয়ে যায় আমাদের সমাজ এই উগ্রবাদের জন্য। আর আমাদের আরও দেখতে হবে যে আমরা ছোট একটা দেশ,
এখানে আমাদের যদি এই ধরনের কিছু হয়, আর মুসলিম দেশ সারা বিশ্বে ইসলামোফোবিয়া একটা কাজ করছে, কিন্তু এখানে যদি আমাদের এদিকে কোনো রকম যদি একটা পরিবেশ ছোটোখাটো করে তৈরি হয়, বিশ্বের কাছে এটা কিন্তু বিরাটভাবে হবে। এটা অনেকগুলো নেতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনৈতিকভাবে ভীষণভাবে সবভাবে হবে, এবং আমাদের প্রতিটি ভারত তো এটাকে নিয়ে এটা ক্যাপিটাল করে ফেলবে রীতিমতো। সুতরাং এই ব্যাপারে আমাদের সবাইকে ধর্মভিত্তিক রাজনীতি এবং উগ্রবাদ যেন একসাথে যেন না হয় দেশে, ওইটা যেন কোন অবস্থায় কেউ যেন এটা রেট না করে, এটা কিন্তু আমাদের সবাইকে এটা খুব নজর রাখতে হবে, তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর যেটা বললে ল অ্যান্ড অর্ডার এবং আমাদের বাহিনীগুলোর ভিতরে এদেরকে আমাদের মানে যা অবস্থায় রেখে গেছে বিগত সরকার, তার আগে আমি বিগত সরকার বলছি না, আমি 2001 থেকে বলবো, গত দুই সরকারে যা করে দিয়ে গেছে আমাদের, যা নিজের স্বার্থে ব্যবহার করেছে। সুতরাং এখানে কোনো দল কিন্তু এটার ঊর্ধ্বে না। সুতরাং দুই দলের সমান, কেউ হয়তো বেশি করেছে, বেশি সময় পেয়েছে, আর কেউ কম পেয়েছে, কিন্তু দুই দলে এদেরকে ব্যবহার করেছে। আজকে কেন সবার রাস্তায়, যেহেতু আজকে পুলিশে বাধা নাই, আজকে পুলিশ লাঠি নিয়ে রাস্তায় বের হয়ে নেই, কিন্তু দুই সরকার আমরা দেখেছি পুলিশ মারপিট করেছে, মেরেছে মানুষকে, গুলি করেছে, সব কিছু করেছে। কিন্তু এখন কেন? যেহেতু আজকে সেই বাধাটা নাই। আজকে রাস্তায় কিন্তু পুলিশ আপনাকে এপিসি নিয়ে অ্যাটাক করতে আসছে না, এটা বুঝতে হবে। যে কিন্তু যখন রাজনীতি সরকার আর থাকে তখন তার কীভাবে বিহেভ করে সেটা আমরা দেখেছি, দুই সরকারে আমরা দেখেছি কীভাবে তারা রাস্তায় স্টেটে বিহেভ করে। সুতরাং আমি সেটা বলছি যে আমাদের খুব একটা আশা করব সেটা দেখবো, যদি হয়তো ভালো কথা, কিন্তু আমরা আশা করব যেন অতীতের থেকে তার শিক্ষা নেয়। কিন্তু আমরা আগে অ্যাডভান্স বলতে পারবো না যে ক্ষমতা ওরা আসলেই পরিবর্তন হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এটা দেখি আমরা, হয় ভালো কথা, তবে আমাদের এখনও কোশ্চেন মার্কটা থেকে যাবে। বাট নানদিলেস আমরা চাই যে আমরা একটা পথে যাই। আমরা ইন্টারিম থাকতে চাই না, আমরা একটা ভালো মন্দ হোক, আমরা যেন আমাদের একটা নির্ধারিত কোর্সের জন্য আমরা পরিচালিত হতে পারি। ধন্যবাদ সাক্ষাৎ, সেটা আমাদের করতে হবে। আমাদের একটা বড় প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে তারা অতি শীঘ্র একটি রোড ম্যাপ দিবেন যে কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং আমরা অতি সত্বর একটি স্বল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরেই আমরা চাইব যে আমরা যাতে একটি নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকারের কাছে আমরা ফিরে যাই, এবং মানুষ এখানে চুজ করবে যে তারা কাকে ক্ষমতায় দেখতে চায়, এবং আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ার যে জার্নি আমরা শুরু করেছি সেটাতে আমরা সক্ষম হব। আমাদের সামনে অনেক বড় পথ অতিক্রম করতে হবে। অনেক মানুষ যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়ে এখনও যন্ত্রণায় কাতরাচ্ছেন বর্ষা বিপ্লবের সময় বা তার আগে, তাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা এই সরকারের সাফল্য, পরবর্তী নির্বাচন এবং সরকারের সাফল্যের সাথে জড়িত। আমাদেরকে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে বিপজ্জনক বিভাজন দেখা যাচ্ছে সেটা কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। আমরা আশা করব যে সরকার সবাইকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশের এই জার্নিতে কন্টিনিউ করতে পারবে, এবং আমি আশা করব যে এর পরবর্তীতে আমি আবার যখন আপনার অনুষ্ঠানে আসব তখন আরও আশাবাদ নিয়ে এখানে কথা বলতে পারবো, মনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নয়। এর মধ্যে যে একটা জিনিস বারবার ফিরে আসে সেটা হলো যে মানুষের বিচার। আমরা যেন এর রাজনীতি এবং নির্বাচন করতে গিয়ে যারা বাংলাদেশে আপনার আইনাগত থেকে আরম্ভ করে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের যেন আমরা ভুলে না যাই, সে বিচারগুলো যেন হয়। অবশ্যই যে সরকার আসুক না কেন এই বিচার গুণা হয়। যেমন ধরেন গ্রেনেড হামলার বিচার মানুষ কিছু পায়নি, যারা 22 জনের ছিন্ন ভিন্ন দেহ, কয়েকশো মানুষ গ্রেনেডের বেঁচে আছে, তারা কোনো বিচার পায়নি। তার মানে এটা কি এই সমাজে কি আমরা এইরকম জঘন্য অন্যায় বিচার আমরা করে হবে না, মানুষ পাবে না? তেমনিভাবে আয়নাগত থেকে আরম্ভ করে যে 1500 লোক মারা গেল কমপক্ষে, আর কয়েক হাজার যে আপনার চোখ হারানো, পা হারানো, তারা কোনো বিচার পাবে না এই সমাজ থেকে।
আমরা যদি ইলেকশন চাই ঠিক আছে, আমরা ইলেকশন আমি বলতে ডিসেম্বর আগে হয়ে যাও, কারণ এই সরকার দেখা যাচ্ছে যে তারা সরকার ইমপ্লিমেন্ট করতে পারবে না। আপনি সব রাজিও হয় করতে ক্যাপাসিটি ওদের নাই, তারা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং ইলেকশন হবে, ক্ষমতা আসবে, ঠিক আছে সব কিছু, কিন্তু এই যে মানুষ যেন বিচারগুলো যদি না পায় তাহলে কিন্তু কী হবে? তাহলে কিন্তু এই ইলেকশন দিয়ে আপনি ক্ষমতা আসবেন, কদিন পরে মানুষ আবার রাস্তায় আসবে। কারণ আপনি কত বছর পর্যন্ত মানুষের অবিচারে রাখবেন, কতদিন পর্যন্ত মানুষ রক্ত দিবে, প্রাণ দিবে, তারা কোনো বিচার পাবে না। বিচার অবশ্যই হতে হবে। তো কেন আমি মানুষ মারা যাচ্ছে একদল ক্ষমতা পরিবর্তন করার জন্য শুধু? তাহলে এটা তো আমরা ভুলে যাচ্ছি। আইনের শাসন মানে বিচার এগুলো তো আমি সেটা বারবার বলেছি, আপনার এখানেও বলেছি, বাইরেও বলেছি যে আপনি আমাদের সংবিধানে যে জিনিসটা আছে, এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগ আলাদা হবে, তার জন্য আলাদা সচিবালয়, আলাদা বাজেট থাকতে হবে। তাহলে কিন্তু হিউম্যান রাইটস বলেন সব কিছু অনেকটা গ্রান্টেড হবে, কিন্তু সেটা কোনো সরকার করেনি। এখন কিছু আবারও বলছি যে এখন যদি আপনি করেন একটা বেসিক সংস্কার, এটা করেন, স্বাধীন করে দেন। আজকে বিচারে কি হচ্ছে আমরা দেখছি, এই যে এটিএম আজহার বোধনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিন্তু সে মুক্তি পেয়েছে। এর যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতা থাকতো তাহলে কি সে বিচার পেত? ডাউটফুল। কেননা আমরা দেখেছি এই বিচার বিভাগকে নিয়ে যে প্রতি সরকার কীভাবে ব্যবহার করেছে বিচার বিভাগকে। তো এখন বলবো যে এইটা যদি আপনার এই একটা সংস্কার যদি সরকার বা সব করতে পারে তাহলে কিন্তু মানুষ বিচার পাবে। আজকে আপনি বারবার মানুষকে আপনি মারবেন রাস্তাঘাটে আর তার বিচার হবে না, সরকার পরিবর্তন হবে, তো এটা তো কোনো অবস্থাতে কাম্য না। তাহলে কিন্তু কি হবে, আবার মানুষ রাস্তায় আসবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাম্বাসেডর মোহাম্মদ শফিউল্লাহ এবং শওকত পনির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন, কিছুটা আশার কথাও শুনিয়েছেন, কোথাও কোথাও ইতিবাচক দিক দেখলে সেটিও বলতে তারা ভুলেননি। কিন্তু সব কিছু মিলিয়ে আজকে যেখানে বাংলাদেশ দাঁড়িয়ে তাতে এটা স্পষ্ট যে সরকারের যে দুর্বলতাগুলো আছে সেগুলো নগ্নভাবে প্রকাশিত। এগুলো এখন কোনো কিছুতে ঢাকবার কোনো সুযোগ নেই এবং এখান থেকে পরিত্রাণের একটাই উপায়, ভবিষ্যৎ কী হবে সেটা ভবিষ্যতই বলবে। সেটা হচ্ছে যে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যে নির্বাচনটা একটা পন্থা, সেই নির্বাচনের পথে হাঁটতে হবে এবং কোনোভাবেই বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম নিয়েছিল, যে স্বপ্ন নিয়ে জন্ম নিয়েছিল, যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জন্ম এবং 90-এর অভ্যুত্থান, 24-এর অভ্যুত্থান যে আকাঙ্ক্ষাকে ধারণ করে পেয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের যে ইমেজ, অর্থাৎ একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, অবশ্যই মুসলিম প্রধান রাষ্ট্র, কিন্তু এখানে উগ্রবাদের কোনো স্থান নেই এবং এই মুসলিমদেরকে আন্তর্জাতিক বিশ্বই মডারেট মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়, এরকম একটা ইমেজ থেকে বাংলাদেশের বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং তার জন্যে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা করতে হলে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে প্রথম, এবং তারপরে অন্যান্য যে মানবিক অধিকার সহ অন্যান্য সকল অধিকার নিশ্চিত করতে হবে। এবং আমরা বিশ্বাস করতে চাই ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে 24-এর শিক্ষা থাকবে, 90-এর শিক্ষা থাকবে এবং 53 বছরেরই শিক্ষা থাকবে এবং মানুষের যে শক্তি, সে শক্তি কতটা বড় শক্তি, কত শক্তিমান, সেটা কিন্তু সবার চোখের সামনেই আমরা দেখেছি জুলাই আগস্টে। কাজেই রাজনীতিকটা আবারও ওই একই ফাঁদে পা দেবেন, একই ভুল করবেন, একই অন্যায় করবেন, সেটা মনে হয় না। তারপরও একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, ভালো গণতন্ত্রের গ্যারান্টি দেয় না, কিন্তু নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।